আমাদের বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের নবম ওয়েবিনার। মূলত আমরা এই পলিসি ডিসকাশনটি আয়োজন করেছি কোভিড আসার পরে জাতীয় পুষ্টি পরিষদের পক্ষ থেকে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, ডিজি বিএনএনসি। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর বিলাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সাকিয়া হক, মেডিকেল অফিসার, কক্সবাজার। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং দুঃখের সাথে জানাচ্ছি যে কক্সবাজার সিভিল সার্জন ডক্টর মাহবুবুর রহমান উনি করোনা পজিটিভ হয়েছেন আজকে, সেহেতু তিনি এখন চিকিৎসাধীন আছেন। তো আমরা তার সুস্থতা কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছি। স্যার, আমি প্রথমে বিনীত আপনাকে অনুরোধ করছি যে আজকের বিষয়টি হলো নিউট্রিশন এবং নন কমিউনিকেবল ডিজিজ ইন বাংলাদেশ। আমি এই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য এবং স্বাগত বক্তব্য দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান স্যারকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টর শামীম তালুকদার, আর ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাকিয়া হক, এমওডিসি কক্সবাজার এবং ডেপুটি সিভিল সার্জন ঢাকা। আপনার ডক্টর কি হেলাল উদ্দিন? বেলাল উদ্দিন। আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, বেলাল আপনার মাস্কটা না করলে কেমনে চিনবো আমি? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, আমি নামটা পরিচিত মনে হচ্ছে, মাস্কের জন্য আমি কনফিউশন ছিলাম যে কি ব্যাপার। যাই হোক, অনেকদিন পরে দেখা হলো বেলালের সাথে, ভালো লাগছে। তো আমরা আসলে ওয়েবিনার গুলো করছিলাম অনেকদিন ধরেই, এটা নাইন্থ ওয়েবিনার, বুঝতেই পারছেন। আমাদের এই ওয়েবিনার করার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা ঘরের মধ্যে আছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা মাস্ক পরে আছি, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স প্লাস হচ্ছে আমরা সরাসরি মিটিং করতে পারছি না। তো আমি এই সুযোগে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের তরফ থেকে এই ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য আমি অন বিহাফ অফ সিভিল সার্জন কক্সবাজার এবং ঢাকা সিভিল সার্জনের প্রতিনিধি দুজনকেই বিএনএনসির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ওয়েবিনারে যোগ দিয়েছেন। হয়তো এবং পাশাপাশি ডক্টর বেলাল যে খবরটা দিল যে মানিকগঞ্জের সিভিল সার্জনের ওয়াইফ মারা গেছেন, তার জন্য আমরা শোক প্রকাশ করছি। আর আমরা আশা করছি যে কক্সবাজারের সিভিল সার্জন আশু রোগ কামনা করছে, আমরা রোগ মুক্তি কামনা করছি। যে উদ্দেশ্যে আমাদের এই আজকের ওয়েবিনার এবং যে বিষয় আমি একটু বলতে চাই যে আজকের বিষয়টা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের সঙ্গে কোভিড এর রিলেশন। আর কেন ওয়েবিনার সেইটা। নন কমিউনিকেবল ডিজিজ আমরা জানি যে আমাদের লাইফস্টাইল এবং আমাদের নিউট্রিশন অর্থাৎ আমাদের ফুড হ্যাবিট, এই দুইটার উপরে নন কমিউনিকেবল ডিজিজ অনেকখানি নির্ভরশীল। যদিও জেনেটিক একটা ইস্যু থাকে, কিন্তু ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল একটা বিরাট ইস্যু। তো আমাদের এই কোভিড এর কারণে আমাদের লাইফস্টাইলে যেরকম পরিবর্তন হয়েছে, আমরা এখন ঘরের মধ্যে বসে থেকে মানে 6 মাস ধরে প্রায় গৃহবন্দী যারা অনেকেই, এবং অনেকেই যদি গৃহের থেকে বেরো হই, আমাদের মুভমেন্ট খুবই লিমিটেড, মানে পারতপক্ষে আমরা বাড়ির বাইরে যাই না, খুবই এমার্জেন্সি হলে আমরা সেই কাজগুলো করছি, না হলে আমরা আমাদের সমস্ত কার্যক্রম বলা যায় ডিজিটাল অথবা ভার্চুয়াল ওয়েতে করছি। তো সুতরাং যদি এমন কোন জরিপের সিস্টেম থাকতো, হয়তোবা দেখা যেত যে হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন এনসিডি। এমন হইতে পারতো যে আমরা কোন স্টাডি বা রিসার্চ করলে দেখতাম যে এনসিডির পরিমাণ হয়তোবা কোভিড এর কারণে বেড়ে গেছে বিগত এই 6 মাসে আমাদের লাইফস্টাইলের পরিবর্তনের কারণে। আমরা এই প্লাস নিউট্রিশন একটা বড় ফ্যাক্টর হচ্ছে আপনার এনসিডির উপরে। নিউট্রিশনাল ফ্যাক্টরটা যদিও এটা কোভিড এর উপরে খুব বেশি ইম্প্যাক্ট নাই, কিন্তু তারপরেও নিউট্রিশনের সাথে এনসিডির একটা সম্পর্ক এখানে, যে আমরা যে লাইফস্টাইলে অভ্যস্ত হচ্ছি, আমাদের সন্তানরা যে ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হচ্ছে তাতে আমাদের চেয়ে তাদের এনসিডিতে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি, এটা প্রমাণিত।
এই বিষয়গুলো আমরা আসলে কোরিলেট করতে চাই। এই বিষয়গুলো, এই ধারণাগুলো আমরা আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে পৌঁছায় দিতে চাই। যদি আমরা এই 16 কোটি মানুষের কাছে পৌঁছায় দিতে চাই, তাহলে আমাদের উত্তম মাধ্যম হচ্ছে যে আমরা যদি সিভিল সার্জনরা যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, তারা জেলা স্বাস্থ্য প্রতিনিধি, তারা যদি তাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে যে না, আমাদের এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, আমাদের মধ্যে পুষ্টি সম্বন্ধে সচেতনতা ডেভেলপ করতে হবে, এবং আমাদের জীবনযাত্রার মান, আমাদের খাদ্যাভ্যাস এগুলো পরিবর্তন করে আমাদের খেলাধুলার অভ্যাস নিয়ে আসতে হবে, শরীরচর্চার অভ্যাস নিয়ে আসতে হবে, তাহলে আমরা আমাদের সন্তান, আমাদের কিশোর কিশোরী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা এনসিডি মুক্ত থাকতে পারবো। তো এই সিভিল সার্জনগণ যদি তাদের নিজ নিজ জেলায় এই ধারণাটা মানে উপজেলা পর্যায়ে এবং তার নিচ পর্যায়ে যদি তারা সবাইকে বোধগম্য করাইতে পারেন এবং এই পরিষ্কার একটা ধারণা দিতে পারেন, আমার ধারণা তাহলে আমাদের সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। বিশেষ করে দেখেন, আমরা খুব সিম্পল হয়ে আমরা বলছি যে এখন সারা পৃথিবী ব্যাপী একটা কথা আসছে যে ইমিউনিটি বাড়াইতে হবে, এবার কোভিড কে যদি আমরা প্রিভেনশন করতে চাই। আরেকটা বলা হচ্ছে যে ভিটামিন ডি খুবই জরুরি। তাহলে ভিটামিন ডি জরুরি, অথচ আমি বাইরে আমার বাচ্চাকে যাইতে দিচ্ছি না, বাইরে আমার বাচ্চাকে খেলাধুলা করতে দিচ্ছি না। সুতরাং আমরা কিন্তু আমরা বলা যায় যে সিডির দিকে আরো ধাবিত হচ্ছি। তো এই বিষয়গুলোকে মানুষের কাছাকাছি নিয়ে আসা, সবার নলেজের মধ্যে নিয়ে আসা। যেমন আমি সবসময় একটা উদাহরণ দিই যে আমরা প্রায় 16 কোটি মানুষ জানি যে ডায়রিয়া হলে ওরসালাইন খাওয়াইতে হয়। এটা হচ্ছে সবার নলেজের মধ্যে আছে, সবাই ডায়রিয়া হলে এই কাজটা করছে। সুতরাং আমরা কিভাবে এনসিডি প্রিভেনশন করতে পারি, নিউট্রিশন কেন আমাদের দরকার, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে আমরা সুস্থ রাখতে পারি, এই ধ্যান ধারণাগুলো যদি আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সমস্ত জনগণের কাছে ছড়াই দিতে পারি, তাহলে আমাদের চাকরি জীবন এবং আমরা যে পরবর্তী প্রজন্ম, এই প্রজন্মকে সুস্থ স্বাভাবিক প্রজন্ম করতে পারি। তো এই জন্য আমি এমিনেন্সকে ধন্যবাদ জানাই, তারা তাদের টেকনোলজি সহায়তা দিয়ে আমাদেরকে এই মানুষের বিভিন্ন জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা ইতিপূর্বে করেছি। সবার সাথে আমাদের এই যে জুমে মত বিনিময় করার সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার বেলাল উদ্দিন এবং ডাক্তার সাকিয়া, আপনারা আপনাদের সময় দিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে। এই বলে আমি আজকের ওয়েবিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার শুভেচ্ছা বক্তব্যের জন্য। এবং আপনি প্রারম্ভিক বলেছেন যে নিউট্রিশনের সাথে নন কমিউনিকেবল ডিজিজের একটি অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে। আমরা সেই বিষয়ে পলিসি লেভেল ডিসকাশন গুলো আজকে করব। আমি প্রথমেই আমাদের ডেপুটি সিভিল সার্জন বিলাল হোসেন স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি তো ঢাকা জেলার দায়িত্বে আছেন। ঢাকা জেলাতে নন কমিউনিকেবল ডিজিজের কি অবস্থা বলে আপনি মনে করেন, বা আপনার দৃষ্টিতে এই নন কমিউনিকেবল ডিজিজগুলি কেমন অবস্থায় আছে? ধন্যবাদ। আমি যদি কথা বলি যে বিগত 1 বছর থেকে আমি ঢাকা জেলায় কাজ করছি ডেপুটি সিভিল সার্জন হিসেবে, এবং ঢাকার যে 6টি উপজেলা আছে তার ভিতরে 5টিতে আমাদের স্থাপনা আছে, অর্থাৎ 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 1টি থানা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে শুধুমাত্র বহির্বিভাগ চালু আছে। এবং উপজেলা লেভেলে যে ডাটা এর সাংখ্যিক কোনো ডাটা বা কোনো রিসার্চ আমাদের হাতে এই মুহূর্তে আমি স্যার আপনাকে দিতে পারছি না। তবে আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স ভিজিট করে বা করে যেটা আমার কাছে মনে হয়েছে যে ঢাকাতে যেহেতু এয়ার পলিউশন বেশি, ঢাকার বাতাস অন্যান্য জেলা শহরের তুলনায় একটু দূষিত। এখানে সিওপিডি, আমরা যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো বলে থাকি যে মেজর এনসিডি, সেই মেজর এনসিডির ভিতরে এখানে কিন্তু সিওপিডির প্রপোর্শন অনেকটা বেশি। এবং আমরা দেখেছি যে বিভিন্ন থানা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বা শ্বাসকষ্ট রোগী আমরা বিগত সময় দেখতে পেয়েছি। এবং সাথে অন্যান্য যে সমস্ত এনসিডি আমরা বলে থাকি যে এখানে আমাদের সবগুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আমরা 30-এর ঊর্ধ্ব মহিলাদের যে আমরা ভায়া টেস্ট করছি, অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সার একটা মহিলাদের জন্য একটা মেজর, সেগুলো দেখা যাচ্ছে যে এগুলো আছে আমাদের বিভিন্ন জায়গায়। আমরা যে ভায়া ক্যাম্প করে এবং ভায়া সেন্টারে এগুলি আমরা স্ক্রিনিং করছি, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করছি। এগুলো আমার মনে হয় যে ন্যাশনাল ডাটার সাথে সিমিলার। এখানে খুব ঢাকা ডিস্ট্রিক্টে যে খুব বেশি মানে ফ্লাকচুয়েট করবে সেটা আমার কাছে মনে হয় না। আমার কাছে এরকম তথ্য মানে আমি এই মুহূর্তে দিতে পারছি না। আরেকটি বিষয় হচ্ছে যে কোভিড এর সাথে যদি আমরা একটু চিন্তা করি যে, হ্যালো সিও স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শোনা যাচ্ছে। আমরা যদি কোভিড ভার্সেস এনসিডি চিন্তা করি, আসলে কোভিড ভার্সেস এনসিডির এখন পর্যন্ত তো আমাদের কোনো ডাটা নেই বা কোনো রিসার্চ নেই। তবে আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে যে কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা যেগুলিকে আমরা এনসিডি বলবো, যে যেমন আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে যেমন আমাদের এএনসি অর্থাৎ অ্যান্টিনাটাল চেকআপটা কোভিড এর এই যখন প্রকোপটা খুব বেশি ছিল তখন এএনসি কম হয়েছে। এই এএনসি কম হওয়ার জন্য এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাইনোকোলজিক্যাল কিছু কমপ্লিকেশন আমাদের উপজেলা লেভেলে বেড়েছে। গাইনোকোলজিক্যাল মানে প্রেগন্যান্সি রিলেটেড কিছু কমপ্লিকেশন আমরা সাসপেক্ট করছি এবং দেখা যাচ্ছে যে যদি এনভিডি বেড়েছে, এনভিডি বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে কিছু কমপ্লিকেশন, হাইপারটেনশন বা এরকম কিছু কমপ্লিকেশন দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এটা মানে এনসিডি, হাইপারটেনশন বা অন্যান্য এরকম সাংখ্যিক কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। তবে যেহেতু রোগী একসময় কম ছিল, মার্চ বা এপ্রিলের দিকে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে আউটডোরে রোগী কম ছিল, সেখানে মানে এখন রোগী বাড়ছে। এখন যদি আমরা এনসিডি যে কর্নার যেটা আছে উপজেলা লেভেল এনসিডি কর্নার, সেই এনসিডি কর্নার গুলি আরো শক্তিশালীকরণ হয়েছে এবং এনসিডি কর্নারে আমরা যদি এখন ঠিকমতো স্ক্রিনিং করতে পারি তাহলে আমরা এক্সাক্ট ডাটাটা হয়তো পেয়ে যাবো। এবং উপজেলাতে আমাদের যে পুষ্টি কর্নার গুলি আছে এনসিডির সময় অর্থাৎ এই কোভিড এর সময় আর কোন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করা দরকার সেই বার্তাগুলি আমরা আমাদের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা যারা আছে জুনিয়র এবং সিনিয়র হেলথ এডুকেশন অফিসার তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি, তারা বিভিন্ন উপজেলাতে এই পুষ্টি কর্নারে সক্রিয়ভাবে কাজ করছে। স্যার প্লিজ। ধন্যবাদ বিলাল স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য এবং ঢাকা শহরের বর্তমান অবস্থাটা, ঢাকা জেলার বর্তমান অবস্থাটা আপনি বললেন। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। তার আগে একটু আমি সাকি আপনার কাছে জানতে চাই যে কক্সবাজার তো হলো সমুদ্র তীরবর্তী একটি জেলা, বাট কক্সবাজার জেলায় আমরা জানি যে রোহিঙ্গারা আসার জন্য এটি এখন ওভার ক্রাউডেড একটি জেলাও, যেখানে আপনাদের দায়িত্বের মধ্যে এই রোহিঙ্গিরাও একটা অন্তর্ভুক্ত আছেন। তো আপনি যদি একটু তোর আমার নিজস্ব ব্যক্তিগতভাবে একটু জানার, এই যে আমরা জানি যে কক্সবাজার সমুদ্রের পাড়ে এটা এনভায়রনমেন্ট হেলদি একটা প্লেস, অন দ্য আদার হ্যান্ড এটার আপনার লবণাক্ততা অনেক বেশি বলে আমরা জানি যে এখানকার পানিতে লবণাক্ততা অনেক বেশি। আমি যতটুকু শুনেছি যে কক্সবাজার জেলাতে আপনার পান উৎপাদন হয় অনেক, সেহেতু মানুষের ভিতরে পান খাওয়ার বা আনহেলদি বিহেভিয়ার গুলো অনেক বেশি। তো সামগ্রিকভাবে আপনি যদি একটু কক্সবাজার জেলার নন কমিউনিকেবল ডিজিজের অবস্থা, সেই সাথে সাথে রোহিঙ্গাদের মধ্যে এই ডিজিজটার কি অবস্থা সেটি যদি একটু আমাদের সাথে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ স্যার। স্যার আমি সিভিল সার্জন স্যারের পক্ষ থেকে আছি। তো স্যার তো ধুম করেই আর কি করোনা পজিটিভ হয়ে গেছেন, কোভিড পজিটিভ আসলেন। তো আমি আপনার কোশ্চেনে যতটুকু সম্ভব আর কি অ্যান্সার দিচ্ছি স্যার। তো প্রথমত স্যার আমার কাছে মনে হয় এখানে এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ গুলো অনেক বেশি। তার কারণ স্যার এখানে টেকনাফের মানুষ বা সমুদ্রের পাড়ের মানুষ এরা অনেক বেশি খাবারে লবণ খায়, যেখানে আমরা জানি যে একজন মানুষের বেসিক্যালি মাত্র মানে ম্যাক্সিমাম 1 চা চামচ পরিমাণ লবণ খাওয়া উচিত সারা দিনে। সেখানে এদের খাবার, এখানকার খাবার আসলে ওভাবে খাওয়াও যায় না স্যার সমুদ্রের পানির কারণে। এখানে শুধুমাত্র যে লবণের পরিমাণের কথাই বলবো সেটাও না স্যার, এখানে তামাকজাত
তামাকজাত দ্রব্য অনেক বেশি। তামাকজাত দ্রব্য বলতে স্যার অনেকেই শুধুমাত্র বুঝায় যে সিগারেট বা বিড়ি বুঝায়, কিন্তু আমরা জানি যে তামাকজাত দ্রব্যের মধ্যে কিন্তু জর্দা, গুল, সাদা পাতা এগুলো আসলে পড়ে। কিন্তু এখানে এইগুলো খাওয়ার প্রবণতা অনেক বেশি, পান খাওয়ারও প্রবণতা অনেক বেশি। এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওভারওয়েট এন্ড বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ গুলোতে, ডায়াবেটিস, তারপর কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলোতে সাফার করে। তো স্বাভাবিকভাবে এখানে সচেতনতার যথেষ্ট অভাব। আর যদি আমি এফডিএমএন ক্যাম্পের কথা বলতে যাই স্যার, ওখানে অবস্থা আরো খারাপ। তো আমার মনে হয় যে স্যার বাস্তবে মানে আমাদের যে উপজেলা শহরগুলো, উপজেলাগুলো আছে, ওখানে যদি এনসিডি কর্নার গুলো তো আমাদের আছেই, ওখানে যে আরেকটু ট্রেন আপ করে আরেকটু রিসোর্স বাড়িয়ে বুঝানো যায় মানুষজনকে, একটু পাবলিক লেভেলে বা ফিল্ড লেভেলে বুঝানো যায়। এবং এফডিএমএন ক্যাম্পে যারা এনজিওরা কাজ করছে আমাদের সাথে, হেলথ সেক্টরের সাথে, তাদের সাথেও যদি এনসিডি নিয়ে তারা কাজ করছেন, এটা ট্রু, বাট তারপরও যদি এইটার উপকারিতা অপকারিতা সম্পর্কে জনগণকে জনগণের মতো করে বোঝানো যেত, তাহলে এইটাকে হয়তো বা অনেকখানি প্রিভেন্ট করা যেত স্যার। ধন্যবাদ সাকিয়া, আপনার সুন্দর ব্যাখ্যা করার জন্য কক্সবাজারে নন কমিউনিকেবল ডিজিজের অবস্থা। আমি একটু আবার আমাদের বিল্লাল স্যার আপনার কাছে আসতে চাই। স্যার, ঢাকা জেলাতে যে বাস্তবিক যে অবস্থা, আমরা যেহেতু ঢাকা জেলাতে আরবানের অংশ একটা বড় অংশ, তো এখানে গরিব মানুষ অনেক বেশি। আপনার স্লাম পিপুল বা পেরি আরবান যে সমস্ত এরিয়াগুলো আছে, যেটা আপনার কনস্টিটিউশনের মধ্যে পড়ে, সেই দৃষ্টিকোণ থেকে স্যার মানুষের খাদ্য পুষ্টির সাথে আপনি স্যার নন কমিউনিকেবল ডিজিজের যে রিলেশনশিপটা, সেটি কেমন দেখেন? বা আপনার রোগী দেখার সময় যারা অপুষ্টিতে ভুগছে সেরকম লোকের সংখ্যা, অপুষ্টি মানে স্যার শুধুমাত্র আমরা আন্ডার নিউট্রিশন, নিউট্রিশনটাও আমরা কনসিডারেশনে রাখছি আরবান এরিয়া বলে। তো সেই জায়গা থেকে স্যার আপনার দৃষ্টিভঙ্গিতে পুষ্টির সাথে নন কমিউনিকেবল ডিজিজের সম্পর্কটা যদি স্যার একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ স্যার। আমি আগে বলেছি যে আমাদের যেহেতু তেজগাঁটাকে যদি আমরা বাদ দিই, তেজগাঁর আন্ডারে যে 17টা ইউনিয়ন ছিল, এটা আমাদের আন্ডারে ছিল। তো ভেরি রিসেন্টলি এটা দুটো সিটি কর্পোরেশন অ্যাকোয়ার করে নিয়েছে। এখন তেজগাঁয় আমাদের আসলে তেমন বেসিক্যালি কোনো অ্যাক্টিভিটি নাই, শুধুমাত্র আউটডোর ছাড়া। এবং তেজগাঁ বাদ দিয়ে আমাদের যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তার পার্সপেক্টিভে যদি আমি বলি, আমাদের 2টি উপজেলা কিন্তু খুবই ঘনবসতিপূর্ণ, সাভার এবং কেরানীগঞ্জ। আপনি জানেন যে সাভার হচ্ছে একটি শিল্প প্রধান একটা উপজেলা, এবং সাভারের যে জনসংখ্যা দেখা গিয়েছে যে অনেক জেলার চেয়ে বেশি লোকজন সাভারে বাস করে, এবং কেরানীগঞ্জেও তাই। কেরানীগঞ্জ কিন্তু অনেক ঘনবসতি থাকে। তো স্বভাবতই সাভার এবং কেরানীগঞ্জকে যদি আমি একটু ডিফারেন্ট করে দেখি, যে এখানে গার্মেন্টস কর্মীর সংখ্যা অনেক বেশি, তারা একই জায়গায় গাদাগাদি করে থাকে, তাদের ভিতরে পুষ্টির স্বল্পতা থাকতে পারে বা পুষ্টির ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। আর আরেকটি বিষয় হচ্ছে যে কোভিড এর সময় আমরা যদি গার্মেন্টস বা এই দিন খেটে খাওয়া মানুষের কথা যদি বাদ দেই, যে যারা একটু এলিট শ্রেণী বা যারা একটু, তারা দেখা যায় যে আমাদের ফুড হ্যাবিট, অর্থাৎ আমাদের যে নিউট্রিশন কনজাম্পশন বা ফুড হ্যাবিট ছিল, সেটা কিন্তু অল্টার হয়ে গিয়েছে। সেটা আমি নিজে আমার নিজেকে দিয়ে যদি আমি ব্যাখ্যা করি, আমি আগে দেখা যেত যে সপ্তাহে অন্তত 5 থেকে 6 দিন আমি হাঁটার চেষ্টা করতাম, 30 থেকে 40 মিনিট আমি হাঁটার চেষ্টা করতাম। এবং এই কোভিড এর সময় কিন্তু সেই অভ্যাসটা আমি অনেকটাই হারিয়ে ফেলেছি। এবং ফুড হ্যাবিটের কথা যদি বলি, যে কোভিড যখন মার্চ বা এপ্রিলের দিকে যখন শুরু হয়েছে, তখন তো বাজার থেকে ফ্রুটস কিনতেও ভয় পেতাম এবং শাকসবজি কিনতেও ভয় পেতাম। শুধু তখন দেখা যেত যে শুধু মিট এবং ফিশ দিয়েই, অর্থাৎ মেজর মিট গুলি আমার ফ্যামিলিতে চলেছে। আমি যদি আমার উপজেলার বিভিন্ন জায়গার কথা বলি, তাহলে আমার কাছে মনে হবে যে শাকসবজি অর্থাৎ ফল ফ্রুটস এগুলো খাওয়ার পরিমাণ কম, এবং মানুষের এনার্জি গেইন হওয়ার তো অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েট বেড়ে গিয়েছে, অবেসিটি হবে, হাইপারটেনশন হবে, ডায়াবেটিসটা আনকন্ট্রোল হবে বা নিউলি ডায়াগনোসড ডায়াবেটিস হবে। এই জিনিসগুলো ম্যাটার অফ ইনভেস্টিগেশন, ম্যাটার অফ রিসার্চ। আমাদের ডাটা যেহেতু হাতে নেই, আমাদের কোভিড এর আগে কেমন ছিল, কোভিড এর পরে কেমন হয়েছে, যেমন আমাদের কাছে যেমন ইপিআই রিলেটেড ডাটাগুলি আছে, যে কোভিড এর আগে আমাদের ইপিআই সাকসেস রেট কত ছিল, কোভিড এর পরে
হাইপার টেনশনের ডাটা, এগুলি আমাদের ডাটাগুলি যখন হাতে আসবে তখন আমরা বলতে পারবো যে কোভিডে আমাদের এনসিডি এত পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বা মর্টালিটি বৃদ্ধি পেয়েছে। এই ডাটাগুলি হয়তো আরো সময়ের ব্যাপার, বলতে পারবো। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কোভিড এর ফুড হ্যাবিট চেঞ্জের মানে ফলে এবং মানুষের ইনঅ্যাক্টিভিটির ফলে এনসিডি অবশ্যই বেড়েছে এবং এটা বাড়বে, এটাই স্বাভাবিক, এবং এটা টাইমই বলবে যে কি পরিমাণে বেড়েছে। তবে আমরা যদি এখনই এটার সতর্ক না হতে পারি, আমরা যদি এই মেসেজ এখনই তাদের কাছে না দিতে পারি, আমরা যেমন বলেছি যে কোভিড থেকে সুরক্ষা পেতে হলে বা কোভিড এর ইমিউনিটি বাড়াতে হলে, যেটা ডিজি স্যার বললেন যে রোদ্রে থাকতে হবে, কিন্তু আমরা অনেককেই দেখেছি যে রোদ্রে থাকি কিন্তু কতটুকু এক্সপোজ করতে হবে সেই জিনিসটা আমরা বার্তা দিই না, যে আমরা শুধু মুখটা এক্সপোজ করি অথবা হাতের কবজি পর্যন্ত এক্সপোজ করি, কিন্তু রিসেন্ট ডাটা বলছে যে না, বডির একটা সার্টেন অংশ পর্যন্ত, পার্সেন্টেজ পর্যন্ত এক্সপোজ করতে হবে। রোদ্রে আমরা কোন সময় যাব, রোদ্রে আমরা সকাল 9টা-10টায় যাব নাকি দুপুরে যাব নাকি মানে বিকালে যাব, এই জিনিসগুলো আমাদের এই বার্তাগুলো পৌঁছাইতে হবে। আর আমরা যদি এই নিউট্রিশন বার্তাটা দিতে পারি যে আমাদের এই জিনিসটা খেতে হবে, এই কাজটুকু করতে হবে, তাহলে আমাদের ইমিউনিটি বাড়বে, আমরা কোভিড থেকে যেমন রক্ষা পাবো, আমরা এনসিডি থেকেও তেমন রক্ষা পেতে পারি। এটা আমার মনে হয় যে এখন বার্তা দেওয়ার সময় এসেছে স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বেলাল স্যার আপনার সুন্দর সাজেশনের জন্য। আমি একটু সাকিয়া আপনার কাছ থেকে জানতে চাই যে কক্সবাজার শহরে সরকারের তো ইনিশিয়েটিভ আছে, আবার রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এনজিওরা কাজ করছে। আপনার জানা মতে কক্সবাজারে মেইনল্যান্ড মানুষদের জন্য সরকার কি ধরনের ইনিশিয়েটিভ বা সার্ভিস প্রোভাইড করছে নন কমিউনিকেবল ডিজিজ এবং পুষ্টির জন্য, এবং রোহিঙ্গাদের জন্য পুষ্টি এবং নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে এনজিওরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে? থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু টেকনাফ বেসিস করে বলি, কারণ আমি মাঝখানে মানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে ছিলাম ওখানে। তো ওখানে আমি যেটা দেখেছি স্যার, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এনসিডির নামে একটা কর্নার থাকতো। তো ওখানে এসে আমাদের পেশেন্টরা যারা আসতেন, যাদের হাই বিপি থাকতো বা আগে থেকেই হচ্ছে ডায়াবেটিক, স্মোকার, এরকম পেশেন্ট গুলোকে আলাদা করে দেখা যেত যে এনসিডি কর্নারে নেওয়া হতো, বা ক্যান্সারাস যদি কোনো আগে থেকে মানে ট্রিটমেন্ট পেয়ে থাকে বা আমরা যদি বুঝতে পারি, সাধারণত উপজেলা হেলথ কমপ্লেক্সে কখনো ক্যান্সার পেশেন্ট খুব কমই আসতো আসলে, তারা তো ডায়াগনোস থাকে না, থাকলে সাধারণত টার্সিয়ারি লেভেলে তাদের রেফার করেই দেওয়া হয়। তো তখন যারা আসতো তখন হচ্ছে আমরা তাদের আগে এনসিডি কর্নারে নিয়ে যেতাম এবং এনসিডি কর্নার থেকে তাদেরকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হতো। এবং সাধারণত প্রতিটা মানে কক্সবাজার আন্ডারে 8টা উপজেলার প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এনসিডির জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে বলে আমার জানা আছে। তো এইরকম ভাবে ট্রায়াল সিস্টেমটা করে স্যার, বিএমআই চার্টটা মেনটেন করে ট্রায়াল সিস্টেম করে রিস্ক অ্যাসেস করে তারপর হচ্ছে তাদেরকে মেডিসিন দেওয়া হতো। এটা হচ্ছে স্যার সরকারি ভাবে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে দেওয়া হতো স্যার। আর এনজিও যে ক্যাম্পের কথা যতটুকু আমি জানি স্যার, যে ক্যাম্পের যে হাসপাতালগুলো আছে ওখানেও স্যার এনসিডির জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়, তবে কতটুকু অ্যাসেসমেন্ট হচ্ছে এটা আসলে আমার জানা নেই। অবশ্যই এটা সিভিল সার্জন স্যার অনেক ভালোই বলতে পারতেন স্যার আমার থেকে, আমার এটা আসলে খুব একটা ভালো জানা নেই স্যার। এমনি উপজেলা হেলথ কমপ্লেক্সের ব্যাপারে আমি এটুকু জানি যে প্রতিটা উপজেলায় এনসিডি কর্নার আছে এবং ওখান থেকে ফ্রি ওষুধগুলো আর কি মানুষজন নিতে পারে। ধন্যবাদ। আমি এখানে সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আমরা যতটুকু জানি জাইকা বলে একটি ডোনার ফান্ডিং অর্গানাইজেশন আছে, জাপান ডেভেলপমেন্ট ফান্ডিং অর্গানাইজেশন, তারা আপনার এনসিডি নিয়ে আপনাদের কক্সবাজারে কাজ করছে। কি ধরনের কাজ করছে সেটি কি আপনি অবহিত কিনা, বা সেটি কতটুকু ইফেক্টিভ হচ্ছে বলে আপনি মনে করেন? স্যার জাইকার কাজগুলো সম্পর্কে আমরা জানি, আমি হয়তো বা স্যারের কাছে শুনে আরো ভালো বলতে পারতাম আর কি আপনাকে। খুব ডিটেলস আপনারা সেটা জানেন না সেই জিনিসগুলো? স্যার জাইকার ব্যাপারে যতটুকু আমি জানি, যতটুকু আমার জানা আছে সেটা হচ্ছে তারা আপাতত যেটা করছে সরকারের সাথে কোলাবোরেট করে, তারা হচ্ছে প্রতিটা উপজেলায় হচ্ছে ডরমেটরি, নার্সেস ডরমেটরি, ডক্টরস ডরমেটরি এগুলো বিল্ড আপে হেল্প করতেছে, যতটুকু আমার জানা আছে স্যার।
ধন্যবাদ। এনসিডি নিয়ে কাজগুলো একটু দেখতে হবে স্যার। আচ্ছা, আমি ডেপুটি সিভিল সার্জন বেলাল স্যার আপনার কাছে আবার আসতে চাই। স্যার, আপনাকে যদি এখন একটা প্রোগ্রাম প্ল্যানিং এর কথা বলা হয় যে পুষ্টির সাথে নিউট্রিশনের রিলেশনশিপের পার্সপেক্টিভ থেকে স্লাম পিপুলদের জন্য, গরিব মানুষ যারা আছে তাদের জন্য কোন একটা প্রোগ্রামের কথা বলা হয়, তাহলে আপনি কি ধরনের প্রোগ্রাম সাজেশন দিবেন বা আপনি কি ধরনের প্রোগ্রাম নিতে চাইবেন? ধন্যবাদ। আসলে স্লাম পিপলের সাথে নিউট্রিশন রিলেটেড কোভিড পার্সপেক্টিভে অনেকগুলি প্রোগ্রামই নেওয়া যেতে পারে। তো আমরা যদি এখানে চিন্তা করি যে হাইপারটেনশন, প্রিভ্যালেন্স অফ হাইপারটেনশন, প্রিভ্যালেন্স অফ ডায়াবেটিস স্লাম পিপলে কেমন আছে, এটা যদি কম্পারিজনের কোনো সুযোগ থাকে, আমি জানি না যে এরকম কোনো আগের বিশ্বের আগে কোভিড এর আগে কোনো পেপার আছে কিনা। যদি কোভিড এর আগে পেপার থাকে তাহলে অবশ্যই কম্পারিটিভ এরকম নেওয়া যেতে পারে। এছাড়া যেটা নেওয়া যেতে পারে যে আমরা গাইনোকোলজিক্যাল কিছু নিতে পারি, কিছু প্রোগ্রাম নিতে পারি, যে আমাদের যে নরমাল এনভিডি, নরমাল ডেলিভারি রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশন আছে, হাইপারটেনশন আছে, তারপরে হচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিস, এগুলো কোভিড এর সময়ে এগুলো বেড়েছে কিনা সেরকম আমরা প্রোগ্রাম নিতে পারি। এছাড়া যে সমস্ত প্রোগ্রাম আছে যে সিওপিডি, এগুলো তো সবসময় আছে, সবসময় থাকবে। বরং কোভিড এর সময় আমরা নিজে যেটা দেখেছি যে হয়তো বায়ুদূষণ একটু কমেছিল, হয়তো এই সময় সিওপিডির প্রকোপটা একটু কমই থাকবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে 3-4টি কোরিলেট করে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ইসকেমিক হার্ট ডিজিজ এই রিলেটেড প্রোগ্রাম নেওয়া যেতে পারে স্লাম পিপলের ভিতরে, যে কোভিড এর কারণে এই ইসলামের ভিতরে এই সমস্ত ডিজিজ গুলোর প্রিভ্যালেন্সটা কতটুকু বা বেড়েছে কিনা, এবং তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছিল, সেই লাইফস্টাইল চেঞ্জের সাথে এটা কোনো রিলেশন আছে কিনা, নিউট্রিশনের সাথে আমরা এটা রিলেট করতে পারি যে নিউট্রিশনের সাথে এটা কোনো রিলেশন আছে কিনা। আমার মনে হয় এরকম প্রোগ্রাম নেওয়া যেতে পারে। আমি আবার একটু সাকি আপনার কাছে আসতে চাই যে আপনি যেটা বললেন যে কক্সবাজারের মানুষজন অনেক যে লবণাক্ত পানি বেশি খায়, তাহলে আপনি যদি আবার নিউট্রিশনের ক্ষেত্রে, নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবজি বা অন্যান্য খাবার এগুলো বেশি খাওয়া উচিত। আপনি কি একটু বলবেন যে এই যে মানুষের ডাইভার্সিফাইড ফুড খাওয়া, লবণ কম খাওয়া, এগুলোর সাথে একটা রিলেশন তো নির্ভর করে সবজি উৎপাদন এবং মানুষের নলেজ এবং প্রিভেনশনের জায়গা, যে লবণ যেন কম খায় সেই জায়গাটা। তাহলে সেই জায়গাটায় আপনার কোনো সাজেশন আছে কিনা যে সরকার কি করতে পারে এই জিনিসগুলোকে এনশিওর করার জন্য? স্যার থ্যাংক ইউ। এখানে কয়েকটা কথা স্যার, একটা কথা ছিল যে আমাদের সবসময় বলা হয় যে 5% মানে মিনিমাম যাতে একটা দিনে, প্রতিদিনে 500 গ্রাম করে হচ্ছে আমাদের, বা 400 গ্রাম করে হচ্ছে আমাদের ভেজিটেবলস বা ফ্রুটস থাকে একটা দিনে স্যার। তো সেই হিসেবে আমরা যদি একটা ছোট বল চিন্তা করি, তো বলের মধ্যে সাধারণত 80 গ্রাম করে থাকে। তাহলে মিনিমাম আমি যদি ছোট বল চিন্তা করি, তাহলে 5টা ছোট বলের সমপরিমাণ আমাদের প্রতিদিন ভেজিটেবল খাওয়া উচিত। যদি সেটাকে আমি রান্না করি তাহলে আবার 2.5টা হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে স্যার। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে খুব কম হয়। আর মানুষজন যেটা করে বেশিরভাগ সময় যেটা হয় যে ভাতের সাথে ভাতটা একটা প্লেটে যে পরিমাণ নেওয়া হয় সেই পরিমাণ মুরগি, মাছ, মাংস যদি নেয়ও বা কখনো সবজিটা অত পরিমাণ থাকে না। অথচ উচিত আসলে যে সবজিটা সে অনেক বেশি খাবে। দিনে যদি 1-2টা ফ্রুটস খেতে পারে তাহলে খুবই ভালো হয়। চিনির পরিমাণ যাতে 6 চামচের বেশি সারা দিনে মিলায় কখনো না হয়, এই জিনিসগুলো আসলে আমাদেরকে প্রমোট করা দরকার। তো এইটার কারণে কিন্তু এনসিডি নিয়ে আমার মনে হয় যে মানুষজন যথেষ্ট সচেতন না, এবং যখনই ওজন কমানোর কথা, বা আসলে আমারও তো ওজন বেশি, আমি যেটা চেষ্টা করছি আর কি, তো আমি বলবো যে এটা আমাদের যখন বলা হয় তখন আর কি পেশেন্টরা দেখেছি এটাকে খুব একটা গুরুত্ব সহকারে দেয় না। ইভেন এক্সারসাইজের ব্যাপারেও তাদের যখন বলা হয় যে মিনিমাম আপনার সপ্তাহে 175 বা 170 মিনিটের মতো হাঁটতে হবে, তো মিনিমাম
প্রতিদিন সেটা হচ্ছে 10 মিনিটের উপরে হয় একটা ভিগোরাস এক্সারসাইজ, তো এগুলো আসলে পেশেন্টরা হোক এমনিও ফলো করে না। তো ফলো আপ জিনিসটা আমার মনে হয় যে এটা যদি আরো বেশি স্পেসিফিক্যালি গভর্নমেন্ট করতে পারতো প্রতিটা উপজেলা জেলা লেভেলে, যে সকল পেশেন্ট প্রথমবার কমপ্লেন নিয়ে আসে তাদের ফলো আপটা, তাদের নাম্বার ফোন নাম্বার নিয়ে তারপরে তাদের কি অবস্থা হলো, এই ফলো আপটা যদি তাদের মেনটেন করা যায় যে কতটুকু উন্নতি কি আসলে হচ্ছে কিনা, তাহলে মনে হয় একটু বেটার রেসপন্স পাওয়া যেত স্যার। ধন্যবাদ স্যারকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি বেলাল স্যার আপনার কাছে আবার একটু আসতে চাই। এই ডাইভার্সিফাইড ফুড, হ্যালো হ্যালো, আমি একটু সাকিয়া যে কথাটা বললেন, আমি একটু এখানে যদি আর একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সাকিয়া কিন্তু একটা বিষয় আমাদেরকে পরিষ্কার করেছেন। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সাকিয়া যদি একটা বিষয় একটু ক্লিয়ার করতেন, যে আপনি আপনার এলাকায় বলছেন যে আপনার জনপদে মানুষের সল্ট ইনটেকের পরিমাণ নরমালি বেশি, এবং আপনার ওই এলাকায় তামাক জাতীয় দ্রব্য তারা বেশি গ্রহণ করে সবাই, এজ এ অল ওইখানকার টোটাল পপুলেশনই, মানে মেল ফিমেল রেশিও চিন্তা করলেও বেশি। তো নিউট্রিশন পার্সপেক্টিভে আমাদের চিন্তা ভাবনা যে ঠিক আছে, তাদের একটা এলাকার মানুষের এক এক ধরনের হ্যাবিট থাকতেই পারে, কিন্তু আমি যদি মনে করি যে আমার নিউট্রিশন প্রোগ্রাম দিয়ে আমি কিছু ওই এলাকায় আমার এনসিডি প্রিভেনশন করব, তাহলে কি ধরনের বার্তা বা কি ধরনের এসবিসিসি অথবা কি ধরনের প্রোগ্রাম যদি আমরা হাতে নিই, যেটা নিলে এই নিউট্রিশনও যাবে, পাশাপাশি তাদের এই হ্যাবিট গুলোকে চেঞ্জ করা, বিহেভিয়ারাল চেঞ্জ, ফুড হ্যাবিট চেঞ্জ করার উপরে ভালো একটা প্রভাব পড়তে পারে। মানে কক্সবাজারে কি ধরনের আলাদা প্রোগ্রাম নেওয়া যায়, এইটা যদি আপনার এই অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারেন, তাহলে হয়তো আমরা সেইটা চিন্তা করতে পারি ভবিষ্যতে আমাদের প্রোগ্রামটা এলাকা ভিত্তিক কোনো চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। আমরা অনেক সময় বলি না যে হার্ড টু রিচ এরিয়ার জন্য এই প্রোগ্রাম, আর কোন নর্মাল ল্যান্ডের জন্য আলাদা একটা প্রোগ্রাম। তো আপনি আপনার এলাকার যেহেতু বিশেষ বৈশিষ্ট্য বলেছেন, সুতরাং বিশেষভাবে কোনো প্রোগ্রাম বা বিশেষভাবে কোনো কার্যক্রম আপনি সাজেস্ট করেন কিনা, এটা হলো আমার পার্সোনাল একটা জিজ্ঞাসা আপনার কাছে। সাকিয়া, আপনি। থ্যাংক ইউ ডিরেক্টর জেনারেল স্যার। জি স্যার। স্যার, প্রথমত যেটুকু আমার কাছে মনে হয়েছে সেই হিসেবে যদি বলি স্যার, যদি আমরা পলিসি লেভেলে যদি চিন্তা করা যায় এবং আমরা যদি রিস্ক অ্যাসেসমেন্ট আসলে করতে পারতাম আগে থেকে। এখন স্যার রিস্ক অ্যাসেসমেন্ট করতে গেলে কিন্তু আমাদের বেশ কয়েকটা জিনিস লাগবে, যেমন স্যার প্রত্যেকটা জায়গায় টোটাল কোলেস্টেরলটা আমরা মেজার করতে পারছি কিনা, প্রত্যেকটা উপজেলা লেভেল এবং যতগুলো হেলথ ফ্যাসিলিটি আছে ওখানে ফাস্টিং গ্লুকোজটা মেজার করা হয় কিনা। তারপরে স্যার বিএমআই, এই বিএমআই চার্ট দেখে সবাই ফলো করে কিনা, কারণ আমি জানি স্যার ফলো করে না বাস্তবে। তো স্বাভাবিকভাবে এই কয়টা জিনিস যদি একটা পলিসির আন্ডারে বা একটা প্রোগ্রামের আন্ডারে আনা যায়, যে এই প্রোগ্রামের আন্ডারে রিসোর্স পার্সন যারা থাকবেন তারা হচ্ছে, কারণ স্যার আসলে আমি যদি বলি অনেস্টলি, যেটা আমরা বাস্তব চিত্র দেখি উপজেলায়, এক একজন ডাক্তারকে মিনিমাম এখন যে অবস্থা স্যার, এই যে কোভিড যাওয়ার পরে নিউ নর্মাল যে সিচুয়েশনটা হয়েছে, এখন স্যার আমার কলিগদের কাছ থেকে শুনতেছি, যদিও আমি এখন সিভিল সার্জন অফিসে তো চলে আসছি স্যার, তো কলিগদের কাছে শুনতেছি তাদের প্রায় 80 থেকে 90 জন পেশেন্ট দেখা লাগে পার পার্সন স্যার, পার ডক্টর। তো আমি স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারিও না যে সে তার প্রত্যেকটা রোগীর হচ্ছে বিএমআই দেখবে, ওয়েট দেখবে, বিপি দেখবে, এটা আসলে স্যার ফিজিবল হয় না সব ক্ষেত্রে। তো এনসিডি কর্নারের জন্য স্যার একটা যদি প্রোগ্রাম লঞ্চ করা যায়, যেখানে যে সকল পেশেন্ট এনসিডির প্রবলেম নিয়ে আসবে তাদেরকে মানে সেখানে যে স্যার ডক্টর হতে হবে এমন না, যারাই থাকবে তাদেরকে যদি একটু শিখাই দেওয়া হয় যে হ্যাঁ এই চার্ট অনুযায়ী আপনি হচ্ছে বিএমআইটা ক্যালকুলেট করবেন, এই চার্ট অনুযায়ী আপনি হচ্ছে টোটাল কোলেস্টেরল লেভেলটা
দেখবেন, যদি বিএমআই নাও দেখেন তাহলে টোটাল কোলেস্টেরলটা দেখবেন, কারণ টোটাল কোলেস্টেরল ভালো স্পেসিফিক আছে। তারপরে আপনি ফাস্টিং গ্লুকোজটা দেখবেন, কারণ স্যার গ্লুকোমিটার দিয়ে দেখতেও তো এটা অতটা বেশি লাগে না, কিন্তু উপজেলার পক্ষ থেকে মনে হয় এত মানুষের জন্য গ্লুকোমিটার সহ এত গ্লুকোজ মেজার করে একটা প্রোগ্রাম লঞ্চ করা টাফ হবে। তো এটা যদি এনসিডি কে প্রিভেন্ট করতে হয় তাহলে স্যার এরকম যদি একটা প্রোগ্রাম লঞ্চ করা যেত, তাহলে আমার মনে হয় যে আগে থেকে একটু ট্রায়াল বা রিস্ক অ্যাসেসমেন্ট করে আমরা পেশেন্টদেরকে আলাদা করে ফেলতে পারতাম এবং পরে তাদের ফলো আপও রাখতে পারতাম এবং ইমার্জেন্সি কেসে তাদের হচ্ছে স্যার রেফারও করে দিতে পারতাম লেভেল হসপিটালে। স্যার সাকিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি তো অ্যাকচুয়ালি রিসেন্টলি উপজেলা পর্যায় থেকে কাজ করে আসছেন। আসলে আমরা চাচ্ছি, আমরা যেটা মনে করছি যে যদি আপনি পলিসি লেভেলে থাকেন, যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশনে থাকেন, তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি এই কক্সবাজারে আপনার এই প্রোগ্রামগুলো আপনাকে এক্সিকিউট করতে হবে। আমি মনে করি যে আমরা যেহেতু একটা উপজেলা মেডিকেল অফিসার, ইউএসএফপিও, সিভিল সার্জন এই পোস্টগুলো চাকরি করে আসছি, তো এই কার্যক্রমগুলো একজন ইউএসএফপিও বা একজন সিভিল সার্জন ইচ্ছা করলে এটা ইমপ্লিমেন্ট করতে পারে। এর বাস্তব উদাহরণ দেখেন, আমাদের দেশে একটা পিসিআর মেশিন ছিল আইডিসিআর এ, এখন প্রায় 100টা পিসিআর মেশিন সারা বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা কোনো সময় চিন্তাই করিনি যে এত অল্প সময়ের মধ্যে আমাদের দেশে এতগুলা পিসিআর মেশিন আমরা চালাইতে পারবো। সুতরাং আমি যদি মনে করি যে আমার এই উপজেলায় অথবা আমার এই জেলায় আমি এই জনগণের নিউট্রিশন দেখব, অথবা আপনি যে দুইটা জিনিস বলছেন ভেরি সিম্পল, জিএমপি অথবা আপনি যদি ব্লাড সুগার দেখা আর কোলেস্টেরল, এইটা যদি আমি উপজেলা পর্যায়ে এনশিওর করতে না পারি, তাহলে ইটস ভেরি স্যাড একজন ম্যানেজার হিসেবে যে আমি হোয়াই আই এম নট আনএবল টু implement to measure the blood sugar level and cholesterol in উপজেলা লেভেল হসপিটাল। কারণ এটা সিম্পল একটা, এখন ছোট্ট একটা যদি দেয় যে কেউ যদি প্রাইভেট হাসপাতাল দেয়, সেও কিন্তু এটা মেজার করতে পারে। সুতরাং এটা এমন আহামরি কোনো বিষয়ও না, আর এর জন্য ফান্ডেরও যে অভাব তাও নাই। এভরিথিং ইজ উইদিন দ্য হ্যান্ড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর। সুতরাং কে কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে জনগণের সেবা করার ইচ্ছা প্রকাশ করবে বা ইনোভেটিভ কিভাবে কি করবে, এটা তার পার্সপেক্টিভে চিন্তা করলে আমার মনে হয় যে এটা খুবই পসিবল। এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করা যে আপনি যদি প্রোগ্রাম ডিজাইন করতে চান, তাহলে আপনি যে অবশ্যই খুবই সুন্দর বলেছেন যে এই তিনটা, তো এখন যদি ম্যানেজার হিসাবে চিন্তা করেন যে এই তিনটা, আমি মনে করি যে ইয়েস ইট ইজ পসিবল ফর এ ম্যানেজার, স্পেশালি ইন ডিস্ট্রিক্ট এন্ড উপজেলা লেভেল। থ্যাংক ইউ ডক্টর সাকিয়া, আপনি খুবই ভালো বলেছেন। ইউ আর টু মাচ ইমপ্রেসিভ আইডিয়া। থ্যাংক ইউ স্যার। আপনি মিউট করা স্যার। হ্যাঁ, আমি শামীমের কাছে যাচ্ছি। শামীম, আপনি। জি, তো আমি বেলাল স্যার আপনার কাছে আবার একটু জানতে চাই যে আমরা যদি এনসিডি আর নিউট্রিশনের এই ইস্যুটাকে ফাইট করতে চাই, তাহলে এবং সেই ফাইটে তো শুধুমাত্র যে স্বাস্থ্য বিভাগ ফাইট করবে সেটা না, আমাদেরকে সামগ্রিকভাবে সবাইকে নিয়ে ফাইট করতে হবে। এখানে শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সবারই একটা ভূমিকা থাকা দরকার, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। তো সেই ফাইটটাতে স্যার আপনার মতে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করে, বা আপনার তাদের প্রতি কোনো সাজেশন বা পলিসি লেভেলে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে সবাইকে সম্পৃক্ত করে এনসিডি এবং পুষ্টিকে কিভাবে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি? ধন্যবাদ স্যার। এই বিষয়টি খুব জটিল সেটা আমার কাছে মনে হয় না, কারণ অতীতে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে ডেটগুলি পালন করে থাকি বা বিভিন্ন প্রোগ্রামগুলি আমরা করে থাকি, সেই প্রোগ্রামগুলি যখন মাল্টি সেক্টরাল ইনভলভমেন্ট থাকে, মাল্টি সেক্টরাল ইনভলভমেন্টের সময় দেখা যায় যে প্রোগ্রামগুলি খুব সুষ্ঠুভাবে এবং সফলতার সহিত আমরা করতে পারি। যেমন দু একটা উদাহরণ যদি আমি দেই, যে আমরা যেমন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে থাকি, বাচ্চাদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে থাকি, আমরা যেমন কৃমি সপ্তাহ পালন করে থাকি। এই সমস্ত প্রোগ্রামগুলিতে আমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ উইং যেটা আছে উপজেলা লেভেলে, ইউনো মহোদয় থেকে শুরু করে বিভিন্ন জনের আমরা যে অ্যাডভোকেসি মিটিং গুলি করে থাকি, আমার মনে হয় যে
আমরা যদি কোনো প্রোগ্রাম নিতে পারি, আমরা একদম প্রোগ্রামের টাইটেল করে আমরা প্রোগ্রামে টাইটেল ঠিক করলাম, আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী কারা হবে তাদেরকে আমরা এজ গ্রুপ অনুসারে ভাগ করলাম, সবকিছু করে আমরা পেপার ওয়ার্ক করে তারপরে যদি আমরা এটা যদি ডিস্ট্রিক্ট লেভেল ন্যাশনাল লেভেল থেকে শুরু করে যদি ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু হয়, যদি একটা উপজেলা বেসিসে শুরু হয়, তাহলে আমরা এখানে মাল্টি সেক্টরাল ইনভলভমেন্টটা দিয়ে আমরা অ্যাডভোকেসি করে আমরা ডিসেমিনেশন করে কার কতটুকু কাজ, এখানে আমরা যদি লোকাল গভর্নমেন্টকে ইনক্লুড করতে চাই, ইউনিয়ন পরিষদ আছে কিংবা লোকাল গভর্নমেন্ট পৌরসভা আছে, তাদেরকে যদি ইনক্লুড করতে চাই, তাহলে আমার মনে হয় যে কোশ্চেনার এবং চেকলিস্টের মাধ্যমে এটা করা যেতে পারে। অথবা যদি কোনো ইন্টারভেনশন লাগে, আমরা যেমন ইন্টারভেনশন গুলি আমরা উপজেলা লেভেলে দিতে পারি স্যার, যে উপজেলা লেভেলে আমাদের যে এনসিডি কর্নার গুলি আছে, এনসিডি কর্নার গুলি একটা সাইকার যেটা বলছিলেন যে এনসিডি কর্নারে আমাদের গ্লুকোমিটার, স্পিড, বিপি মেশিন এগুলো সবই সাপ্লাই দেওয়া আছে, এবং ওইখানে যদি আমরা এনসিডি ফোকাল পয়েন্ট নির্ধারণ করে দিতে পারি, এবং সাইকার যেটা বলছিল যে আমরা যদি ট্র্যাক করে নিতে পারি, যে আমরা কিন্তু এটা বাস্তবতা যে উপজেলা আউটডোর বেসিসে সব রোগীরই কিন্তু আমরা প্রেশার দেখি না। যদি ডাক্তার জিজ্ঞাসা করে আপনার কি কখনো এটা হয় কিনা, আপনার ফ্যামিলিতে অন্য কারো প্রেশার আছে কিনা, যেমন আমি একটা মেজর এনসিডি হাইপারটেনশন, রোগী কিন্তু বুঝতেই পারে না যে তার হাইপারটেনশনের কারণে অর্গান ইনভলভমেন্ট শুরু হয়েছে, হাইপারটেনশনের কারণে তার রেনাল ইনভলভমেন্ট শুরু হয়েছে, তার চোখের ইনভলভমেন্ট শুরু হয়েছে। অনেক রোগীরা কিন্তু বুঝতেই পারে না, সে সাধারণ ঠান্ডা কাশি জ্বরের জন্যই কিন্তু আসবে এবং ওষুধ নিয়ে এখান থেকে চলে যাবে। তাহলে আমরা যদি কোনো প্রোগ্রাম স্যার হাতে নিই, তাহলে আমরা যদি এখানে এজ গ্রুপ ভাগ করে দেই, যে আমরা যেমন একটা এনসিডি হয়েছিল স্যার, এখানে ডিজি মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যে আমি যখন স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করেছি তখন একটা প্রজ্ঞাপন বা একটা এরকম জারি হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে স্যার, যে 30-এর পরে বা 40-এর পরে সমস্ত রোগীরই প্রেশার মাপতে হবে, এরকম একটা ম্যান্ডেটরি কথা সম্ভবত বলা হয়েছিল, বা এরকম সেটা হয় কেন এখন আমার জানা নেই। যদি আমরা প্রোগ্রাম নিতে পারি স্যার, তাহলে যে 30 ঊর্ধ্ব সকল রোগীরই আমরা প্রেশার মাপবো। অনেক সময় দেখা যায় যে ইনসিডেন্টাল ফাইন্ডিংস ডায়াবেটিস ধরা পড়ছে, ইনসিডেন্টালি তার রোগী আসছে একটা ডিজিজ নিয়ে, তার অন্য আরেকটা ডিজিজ ধরা পড়ছে, হাইপারটেনশন ধরা পড়ছে, ডায়াবেটিস ধরা পড়ছে। তাহলে আমার মনে হয় যে স্যার এরকম মাল্টি সেক্টরাল ইনভলভমেন্ট নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে একটা ডায়াগনোসিস আর ডিজিজের প্রিভ্যালেন্সটা বের হয়ে আসবে, এবং এখানে আমাদের পুষ্টি রিলেটেড যে বার্তাগুলি আমরা সেগুলিও দিতে পারবো, এবং তাদেরকে ফুড হ্যাবিট চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ মডিফিকেশনের জন্য যে অ্যাডভাইস গুলি আমার মনে হয় স্যার সেগুলি আমরা দিতে পারবো স্যার। ধন্যবাদ স্যার। আমি বেলাল, আপনার তো দীর্ঘদিন ডিজি হেলথে কাজ করছেন, তো আপনি যে প্রশ্নটা তুলছেন আমি খুবই আশাবাদী যে যেহেতু আপনার এখন ফিল্ড লেভেলে একটা ভালো পজিশনে আছেন, বিশেষ করে ডেপুটি সিভিল সার্জন। তো এখন বিষয়টা হচ্ছে যে একজন সিভিল সার্জন, একজন ইউএসিপিও, তার কিন্তু এভরি স্কোপ আছে একটা জেলা অথবা একটা উপজেলাকে অন্য একটা আঙ্গিকে নিয়ে যাওয়া। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি কিন্তু একটা উপজেলাকে একটা ডিভিশনের মধ্যে আমার নেতৃত্বে একবারে সর্বনিম্ন অবস্থান থেকে 3-4 নম্বরে নিয়ে আসছি। ঠিক জেলাকেও আমি যখন এক সিভিল সার্জন অবস্থায় যোগদান করি, জেলার পজিশন প্রায় 50-এর ঘরের থেকে 4 নাম্বার ঘরে নিয়ে চলে আসছিলাম। সুতরাং ইটস পসিবল যে কেউ যদি ইনোভেটিভ কোনো কিছু করতে চায় বা কোনো প্রোগ্রাম যদি তার এলাকায় সে ইমপ্লিমেন্ট করতে চায়, অলওয়েজ ডিজি হেলথ এটাকে অ্যাপ্রিসিয়েট করে। তো সুতরাং এইখানে কারো মানে দিকে না তাকায় আমার মনে হয় যে আপনারা নিজেরাই ইনোভেশন নিয়ে যদি নিউট্রিশনকে একটু গুরুত্ব দেন, নিউট্রিশনকে যদি আপনারা মনে করেন যে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন করতে হবে, এর জন্য মাল্টি সেক্টরাল হোক আর যেভাবেই হোক, আমার মনে হয় যে ইউ ক্যান, আপনি ইচ্ছে করলে আপনার এলাকায় ইমপ্লিমেন্ট করতে পারেন। ধন্যবাদ ডাক্তার বেলাল উদ্দিন। হ্যাঁ শামিম, আমি একটা লাস্ট প্রশ্ন সাকি আপনার কাছে করতে চাই যে সামগ্রিক আলোচনা থেকে আপনি যদি আমাদের সরকারকে পলিসি লেভেলে কোনো লাস্ট রিকমেন্ডেশন দিতে চান,
আপনি কি রিকমেন্ডেশন দিবেন? আপনার লাস্ট কোশ্চেন, এবং আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে সরকারকে পলিসি লেভেলে যদি আপনি কোনো রিকমেন্ডেশন দিতে চান, আপনার রিকমেন্ডেশনটা কি হবে? স্যার ধন্যবাদ। স্যার পলিসি মেকিং এর ব্যাপারে হয়তো বা অতটা ভালোভাবে বলতে পারবো না, বা আমি যেটা বলতে চাচ্ছি এটা পলিসি মেকিং এর মধ্যে ঢুকবে কিনা। তো স্যার আমার যেটা মনে হয় স্যার, আমরা এনসিডি হিসেবে এখন আপাতত 4টা জিনিসকেই ভাবি স্যার। ক্যান্সারকে ভাবি স্যার, ডায়াবেটিসকে ভাবছি, স্যার কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হার্ট ফেইলিয়ার আর স্ট্রোককে ভাবছি স্যার, আর হচ্ছে স্যার রেসপিরেটরি ডিজিজ যেমন হচ্ছে স্যার সিওপিডি, অ্যাজমাকে ভাবছি স্যার। যদি এটার সাথে স্যার মেন্টাল হেলথকে ঢুকানো যায়, কারণ আমার কাছে স্যার মনে হয় যে এনসিডির মধ্যে মেন্টাল হেলথটা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে স্যার। তো যদি পলিসি হিসেবেই কি এটা পড়ে কিনা এটা স্যার আপনারা আসলে বলতে পারবেন স্যার, জয়েনও তো আমি করেছি নতুন। তো সেই হিসেবে স্যার আমার মনে হয় মেন্টাল হেলথটাকে যদি ঢুকানো যেত এবং এটাকে নিয়ে একসাথে স্যার 5টা নিয়ে যদি একসাথে কাজ করা যেত, তাহলে মনে হয় স্যার ভালো হতো। আপনি যেটা বলেছেন, আমি শুধু এখানে একটা জিনিস আপনাকে বলি যে এনসিডি বিষয়টা 2010-এ যখন আপনার ফার্স্ট রিও কংগ্রেস হয়, রিও তে যখন যে নেক্সট এমডিজির পরে এসডিজি কি আসবে প্ল্যানিং হয়, সেই সময় এনসিডিটাকে ঢোকানোর কথা বলা হয়। এবং 2015-তে যখন এসডিজি করা হয় সেই সময় এনসিডিটাকে ইনক্লুড করে প্রথম আমাদের হেলথে 3 পয়েন্ট, যেটা আমাদের গোল 3.4-এ এটা এনসিডিটাকে ইনক্লুড করা হয়। এবং যেটা আগে বলা হতো 4x4 মেথডে যাওয়া, আপনি যে 4টা ডিজিজ বললেন 4x4 মেথডে, সেটিকে নিয়ে আমরা কাজ শুরু করা হয় 2015 থেকে। পরবর্তীতে এসে আপনার 2018-তে এসে আপনার যে পয়েন্টে আপনি মেন্টাল হেলথের কথা বললেন, মেন্টাল হেলথে ইনক্লুড করা হয়, সেটাকে 5x5 মেথডে কাজ করার কথা বলা হয়, তাহলে মেন্টাল হেলথকে ইনক্লুড করে। এবং আপনাকে শুধু বলি যে গত মাসে WHO এবং ইউএনডিপির একটা যৌথ মিটিং হয়, যেটা আমরা এতদিন বলতাম যে এনসিডি, এটা এখন চেঞ্জ করে এটাকে নতুন নামকরণ করার কথা বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে যে এনসিডিআই, তাহলে নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ইনজুরি। তার মানে এখন মেবি নিউ ফর্মুলা ইজ কামিং, লাইক 6x6-এ ইনজুরিতে প্রচুর মানুষ মারা যায়, যেটা কোনো ডিজিজের মধ্যে পড়ে না, সেহেতু এটাকে এনসিডি কে হয়তো সামনে, এটা গত মাসে মিটিংটা হয়, সামনের দিনে আমরা হয়তো এনসিডিআই হিসাবে এটা আপনার ইনক্লুড করা হবে। এটা রিফ্লেকশন আমাদের দেশের সরকার টাইম টু টাইম এগুলো সব যেগুলো তথ্যগুলো আসে এবং সেগুলোকে নিয়ে আমাদের সরকার অ্যাডাপ্ট করে কিন্তু সব প্ল্যানিং করে কাজ করছেন। আপনি নিশ্চিত জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে পুতুল ওয়াজেদ, তিনি ওয়ান অফ দ্য পায়োনিয়ার চাইল্ড ডিসএবিলিটি এবং সাইকোলজিক্যাল এবং তাদের মেন্টাল ডিজিজ নিয়ে। তো উনি এক ধরনের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং এই জায়গাটা এবং একটা গ্লোবালি নেতৃত্ব দিচ্ছেন। এবং আমাদের দেশে এখনো সাইকিয়াট্রিকের মেন্টাল হেলথের চিকিৎসক অনেক কম, সাইকোলজিস্ট অনেক কম, বাট তারপরও আমরা বলতে পারি যে 20 বছর আগে বা 10 বছর আগে আমাদের মেন্টাল হেলথ যত ইগনোরেন্স ছিল, এখন একটু ভিজিবিলিটি আসা শুরু করেছে। আমি বলবো যে এটা কৃতিত্ব সাইমন ওয়াজেদকে দিতে হয় এবং আমাদের যারা এনসিডি-তে কাজ করছে সহ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই কৃতিত্বটা দিতে হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মেন্টাল হেলথ ডিজিজটাকে নিয়ে আসা। তবে আমরা আপনার জন্য সুখবর যে গ্লোবালি এখন ইনজুরিটাকেও একটা প্রায়োরিটি ইস্যু হিসেবে নেওয়া হচ্ছে পলিসি লেভেলে। আমি আশা করি যে তোর আপনি যদি আমাকে বলেন, আমি এখানে আপনার আমি হয়তো বলবো যে এনএনসিডিআই বলবো। আমি আসলে নিউট্রিশনটাকে এনসিডির সামনে অ্যাড করে দেওয়ার পক্ষপাতী, কারণ এনসিডি ম্যাক্সিমাম রোগী আমাদের খাদ্য রিলেটেড বা পুষ্টি রিলেটেড রোগ। আমাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, আমার সম্মানিত ডিজি স্যার যদি বলবো যে ডিজি স্যারের মাধ্যমে এই হয়তো অ্যাডভোকেসিটা করা, যে বিএনএনসি যদি এই লিডটা নেয় যে এনসিডি থেকে এনসিডিআই হয়েছে, why not NNCDI হওয়া? তো নিউট্রিশন should be included in the NCD perspective.
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বেলাল স্যার আপনার কাছে আসতে চাই, আপনার লাস্ট রিকমেন্ডেশন স্যার আমরা শুনতে চাই আপনার পক্ষ থেকে, আপনার অভিজ্ঞতা থেকে সরকারের প্রতি আপনার কি পলিসি সাজেশন? ধন্যবাদ স্যার। আমি যদি এক কথা বলতে চাই যে আপনি যে কথাগুলি বলছিলেন যে অটিজমের উপরে আমাদের বা মানসিক স্বাস্থ্যের উপরে আমাদের যে সমস্ত কার্যক্রমগুলি চলছে, এটা যথেষ্ট আগের চেয়ে যথেষ্ট বেগবান এবং আগের চেয়ে যথেষ্ট শক্তিশালী। আমি বলবো যে আগের চেয়ে অনেক ভালো কাজ হচ্ছে এই বিষয়ে অটিজমের উপরে, এবং এনসিডির উপরেও কিন্তু, মেজর এনসিডির উপরেও কিন্তু অনেক কাজ হচ্ছে উপজেলা লেভেলে। নো ডাউট অনেক কাজ হচ্ছে, আমরা অনেক কাজ করছি, কিন্তু সেই তুলনায় এনসিডি লিঙ্ক উইথ নিউট্রিশন, পুষ্টি, আপনি যে কথাগুলো বলতে চাচ্ছিলেন, এই লিঙ্কেজটা খুব উইক। অর্থাৎ এই লিঙ্কেজ আপনি যে কথা বলছিলেন যে আমাদের ফুড হ্যাবিটের সাথে এনসিডির একটা মেজর লিঙ্কেজ আছে বা সম্পর্ক আছে, এই জিনিসটা, এই বার্তাটা পৌঁছানোটা জায়গাটায় আমার মনে হয় যে এখনো আমরা একটু পিছিয়ে আছি। তো আমরা চেষ্টা করছি ঢাকা জেলার পক্ষ থেকে, ঢাকা জেলার সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে আমাদের যে এডুকেশন উইং যেটা আছে, আমাদের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা যারা আছেন, তাদের মাধ্যমে আমরা যে বার্তাটা ফিল্ড লেভেলে পৌঁছাইতে চাই সেটা হচ্ছে যে আউটডোরে আমরা এনসিডির সাথে পুষ্টি বার্তাটা দিতে চাই। এই জিনিস খাইলে আপনার এই প্রবলেমটা হবে না, এই খাবারটা খেলে আপনার প্রেশার কম থাকবে, প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না। আমরা 3 পয়েন্ট যেমন সুইট, সল্ট এবং রাইস, 3 পয়েন্ট খাইলে যেমন এনসিডি বেশি হয়, এই বার্তাগুলি যেমন দিচ্ছি। এবং আমরা পাশাপাশি আমরা যদি উঠান বৈঠক যেটা আমাদের স্বাস্থ্যকর্মীদের নিয়ে আমরা করে থাকি একদম রুট লেভেলে, সেখানেও আমরা যদি ফ্লিপ চার্টের মাধ্যমে, আমরা যেরকম আমরা দেখেছি যে এমএনসি এইচ থেকে আমরা গর্ভবতী মায়েদের জন্য যেরকম ফ্লিপ চার্ট থাকে, যেরকম পিক্টোরিয়াল চার্ট থাকে, আমরা পুষ্টির যে পিক্টোরিয়াল চার্টটা, যে বুকলেটটা, যে লিফলেট গুলি পেয়ে থাকি, এগুলি আমরা চেষ্টা করছি রুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা অনেক সময় এটাও চেষ্টা করছি যে আমরা যদি 10টা লিফলেট, 10টা আমরা যদি লিফলেট কিংবা পোস্টার আমরা যদি স্কুলে, যখন আমাদের এইচের আমাদের স্বাস্থ্য সহকারীরা যখন স্কুলে রুট লেভেলে যায়, তখন তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য আমরা বলেছি যে তোমরা একটা স্কুলে যাও, এটা তোমরা বাচ্চাদের ভিতরে দাও, এটা তোমরা দেখা যাবে যে 2জন টিচার পড়বে, 5টা বাচ্চা পড়বে বা 2জন গার্ডিয়ান পড়বে, এতেও যে উপকারটুকু হবে, এটার ইম্প্যাক্ট একসময় পুরো দেশের উপরে, পুরো ঢাকা জেলা এবং দেশের উপরে পড়বে। আমরা সেই জিনিসটা চেষ্টা করছি। তো আমরা বিশ্বাস করি যে আমরা যে প্রচার প্রচারণা করছি, সেই প্রচার প্রচারণা আমাদের যে বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম যেটা আছে, সেই সমস্ত প্রোগ্রাম যদি আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি এটা আরো বেগবান করার জন্য। এবং আমরা যদি সফল হই, পুরো ঢাকা জেলাবাসী সফলতা ভোগ করবে এবং পুরো দেশও এর সফলতা ভোগ করবে। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ ডেপুটি সিভিল সার্জন ঢাকা বেলাল হোসেন স্যারকে। স্যার আমি এখন বিনীত অনুরোধ রাখবো আজকে অনুষ্ঠানের সভাপতি মাননীয় মহাপরিচালক বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ডক্টর খলিলুর রহমানকে তার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য। ধন্যবাদ ডক্টর শামীম তালুকদার, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাকিয়া এবং ডক্টর বেলাল উদ্দিন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে আজকে এনসিডি এবং নিউট্রিশন নিয়ে আপনারা আমাদের সাথে আলাপ করেছেন। আমাদের আজকের আলাপের যে উদ্দেশ্যটা ছিল, যে অ্যাকচুয়ালি আমরা জানতে চাচ্ছিলাম যে মাঠ পর্যায়ে যারা, জেলা পর্যায়ে যারা সিভিল সার্জন মহোদয়গণ আছেন, তারা নিউট্রিশনটাকে কিভাবে দেখছেন, এজ এ হোল নিউট্রিশনটা মাঠ পর্যায়ে আলোচিত হচ্ছে কি হচ্ছে না। নিউট্রিশনের সঙ্গে আজকের যেমন বিষয় ছিল এনসিডি, এরকম আমরা প্রত্যেকদিন বিভিন্ন বিষয় কোরিলেট করে, কোনোদিন হয়তো অ্যাডোলেসেন্ট নিউট্রিশন, কোনোদিন হয়তো বা ম্যাটারনাল নিউট্রিশন, এইভাবে আমরা কোরিলেট করে অ্যাকচুয়ালি ফিল্ডে নিউট্রিশনটা কি অবস্থায় বিরাজ করছে, এইটা আমাদের ওয়েবিনারের কিন্তু মূল উদ্দেশ্য। তো আমি আজকে এই যেহেতু ওয়েবিনারের মাধ্যমে কক্সবাজার এবং ঢাকার সিভিল সার্জন পক্ষ থেকে যে 2জন আপনারা অ্যাটেন্ড করেছেন, আপনাদের কাছে আমি একটা বিষয়ে খুবই ক্লিয়ার হলাম যে আপনাদের নিউট্রিশন সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা বর্তমানে আছে। আমরা চাই যে এই নিউট্রিশন নিয়ে
মান্থলি যে আপনারা কোঅর্ডিনেশন মিটিং হয়, মান্থলি মিটিং এ যে সমস্ত এজেন্ডা নিয়ে আপনারা মাসিক সভায় আলোচনা করেন, সেই সমস্ত মাসিক সভায় জনগণের নিউট্রিশন, কোভিড পিরিয়ডে নিউট্রিশন, অ্যাডোলেসেন্ট নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশন একটা ইস্যু হিসাবে এর মধ্যে আসুক। তাহলে হবে কি যে ভবিষ্যতে আমরা বলতে পারবো যে না, আমরা নিউট্রিশনের কার্যক্রমগুলো আমাদের নজরের মধ্যে আছে এবং এগুলো আমরা তদারকি করছি। আর আজকে ওয়েবিনারের মাধ্যমে আপনারা যে সমস্ত ইনপুট আমাদের দিলেন, আমরা নেক্সট 5 ইয়ার্স প্ল্যানের অষ্টম 5 ইয়ার্স প্ল্যান যেটা হচ্ছে, আমরা 2-1 মধ্যে এই অষ্টম 5 ইয়ার্স প্ল্যানে বাংলাদেশে ভবিষ্যৎ নিউট্রিশনের কার্যক্রম কেমন হবে, কিভাবে পরিচালিত হবে, কি ধরনের প্রোগ্রাম এখানে অ্যাডপ্ট করা হবে, এই বিষয়ে বিএনএনসি একটা সুপারিশমালা পলিসি লেভেলে বোধহয় এই সপ্তাহের মধ্যে আমরা দিব। সুতরাং আপনাদের এই ইনপুট আমাদের সুপারিশ দেওয়ার সময় কাজে লাগবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এমিনেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যার দ্বারা আমাদেরকে টেকনিক্যাল সহায়তা প্রদান করেছেন। ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে সামনে একসাথে কাজ করার এবং আপনাদের সহযোগিতা নিয়ে পুষ্টি এবং নন কমিউনিকেবল ডিজিজকে আমরা জয় করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।